বিএনপি কি ব্রুট মেজরিটি সিনড্রোমে ভুগছে? আওয়ামী লীগকে নিয়ে বিএনপির কৌশল। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। 2/3 বেশি সংখ্যক আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। 2/3 অর্থাৎ 2/3 মেজরিটি, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে, এর কিছু কুফল হতে পারে। এই যে সিনড্রোমগুলো থাকে তার মধ্যে দুই একটা আলোচনা করছি, উপসর্গ। প্রথম হলো যে মুই কি হনুরে, অর্থাৎ অহংকার, এবং তার আগে অবশ্যই কমপ্লেসেন্সি, আত্মতৃপ্তি থাকে। তো এখন এই অহংকারটা আপনাকে এমন করতে পারে যে আপনি কাউকে পাত্তা দিচ্ছেন না, কারো যুক্তিযুক্ত কোনো কেউ কথা বললেও সেটাকে আপনি ধর্তব্য নিচ্ছেন না, কারণ আপনার স্বার্থে লাগছে না। আপনি ইচ্ছে করলে আপনার কথাগুলো আপনাকে নিজেকে প্রতিষ্ঠা করার জন্যে রং আর্গুমেন্ট দিতে পারেন, ফ্লেশাস আর্গুমেন্ট দিতে পারেন, ওলট পালট কথা বলতে পারেন, কিন্তু সেটাকে তাতে আপনি কিছু আসা যায় না, আপনি আপনার কাজ ঠিকই করে নেবেন, করতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে আপনি আইনের ছাত্র, আপনি জানেন যে কনস্টিটিউশনকে রিফর্ম করা যায়, অর্থাৎ সেটাকে সংস্কার করা হয়েছে। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, সেটা হলো যে তিউনিসিয়াতে 2011 সালে রেভলিউশন যে হয়েছে, যে বিপ্লব, তারপরে কিন্তু সংস্কার করা হয়েছে এই ইয়েটাকে, তাদের কনস্টিটিউশনটাকে, সংবিধানটাকে। তো এ করা যায়, কিন্তু আপনি কি বলছেন, না কনস্টিটিউশন রিফর্ম করা যায় না, কারণ আপনি করবেন না, আপনি যায় না, এটা আপনি বলছেন, এটাকে আপনি ব্যাখ্যা দিচ্ছেন আপনার মতো করে। তো এখানে এটা আপনি করতে পারেন, কারণ আপনার তো সেই ক্ষমতা রয়ে গেছে। আপনি মানুষকে এটা ভেবে নিতে পারেন যে হ্যাঁ, যারা আছে তারা তো একটা অনেকে গর্ধবের মতো, বুঝবে না, তাহলে আমরা যা বলবো সেটাই তারা খেয়ে ফেলবে। তো এই জাতীয় জিনিসগুলো হয়। এবং আপনি যেমন মনে করেন যে আপনার স্বার্থের জন্য একটা কিছু করতে হবে, করলেন, সেখানে তো কাউকে আপনার জবাবদিহিতে করতে হবে না, কারণ আপনার তো 2/3 বেশি আছে। 2/3 থাকা মানেই হলো যে আপনি কনস্টিটিউশনটাকে অ্যামেন্ড করতে পারেন ইচ্ছে মতো। তো এখন আপনি এসেই, সরকারে এসেই আপনি কী করলেন, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তন করলেন, এটা আপনি করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি একটা প্রথিতযশা মানুষ, তার অভিজ্ঞতা রয়ে গেছে, তিনি এখানে এসছেন, এবং বাংলাদেশে যে সেই সময় যে অবস্থা, সেই ব্যাংকের যে করুণ অবস্থা, যারা যাদের আমানত রয়েছিল, যারা আমানতকারী, তাদের মধ্যে তো একটা হতাশার সৃষ্টি হয়েছিল, সেটাকে তিনি দূর করলেন, অর্থাৎ একটা আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করলেন, অনেকটা সাকসেসফুল হয়েছেন। আপনি তাকে সব এক নোটিশও না, আপনি গিয়েই তাকে বললেন যাও, বেরিয়ে যাও, এবং অনেকটা ঘাড় ধাক্কা দেওয়ার মতোই করে তাকে বিদায় করে দিলেন। এবং তার জায়গায় যাকে আনলেন, তিনি রাইটলি অর রংলি বলে, অর্থাৎ অ্যালিজেডলি তিনি একজন ডিফ্যাক্টো ঋণ খেলাপি, লোন ডিফল্টার, এটা অনেকে বলে। তো এখন, এবং তার একটা অসুবিধা হলো যে তিনি একজন ব্যবসায়ী, তার তো আগের অভিজ্ঞতা নেই এইটা, এবং একটা ব্যবসায়ী, ব্যবসায়ের এখানে স্বার্থের দ্বন্দ্বের ব্যাপার, তাই কিন্তু আপনি সবগুলোকে উপেক্ষা করে আপনি রাখলেন, এটা আপনার খুশি, আপনি করতে পারছেন। আপনি ক্রিকেট বোর্ডকে ভেঙে দিলেন, ভেঙে দিয়ে আপনি কী করলেন, যে সেখানে একজনকে প্রেসিডেন্ট বানালেন, যে হাসিনার একসময় প্রিয়ভাজন ছিল, তো তাকে আপনি প্রেসিডেন্ট করলেন। এবং আপনার মন্ত্রী পরিষদের যারা সদস্য আছে, তাদের কয়েকজনের ছেলেদেরকে, অর্থাৎ তাদের 2জনের ছেলে এবং একজন সন্তানের, এবং একজন এমপি, অর্থাৎ সাংসদের ছেলেকে আপনি সেখানে পরিচালক বানিয়ে দিলেন, এবং আরেকজন প্রতিমন্ত্রীকে, তার স্ত্রীকে আপনি পরিচালক বানিয়ে দিলেন। এগুলো আপনি করতে পারেন, আপনি ইচ্ছা, আপনি ভাঙছেন, সব কিছু করছেন। এবং এই জিনিসগুলো কিন্তু এই যে যদি আপনি কমপ্লেসেন্ট না হতেন, আত্মতৃপ্তি না থাকতো, তাহলে এত সহজে কিন্তু এই কাজগুলো আপনি করতে পারেন না। এবং এই যে ব্যাপারটা, যে 2/3 যে মেজরিটি, এটার একটা বড় অসুবিধা, আরেকটা বড় অসুবিধা আছে, সেখানটা হলো যে এটা একটা, যারা আপনার দলের লোক, তারা কিন্তু আপনাকে নিয়ে, বিশেষ করে আপনার নেতাকে বা তাদের নেতার আগে যারা পূর্বসূরি ছিলেন, তাদেরকে নিয়ে একটা
পুজো করা শুরু করেন, পুজোর মতো অর্থাৎ পার্সোনালিটি কাল্ট যেটা বলা, যেটা আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়েছে, এবং শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি বলা হয়েছে, এবং এই জন্য কিছু গেবলসের অর্থাৎ জোসেফ গেবলসের মতো লোকের দরকার হয়। হাসিনা ছিল একজন কিছু অল্প দিনের জন্য, একটা টার্মের জন্য, সে হলো অধ্যাপক আবু সাঈদ আর কি, অর্থাৎ তথ্য প্রতিমন্ত্রী চিরতনকাল, সে এগুলো তাদেরকে দিয়ে করছেন। এমন আপনি বর্তমানে যারা আপনারা আছেন 2/3 বেশি সংখ্যক আসন নিয়ে, তাদেরও গোয়েবলস একটা পর্যায়ে গোয়েবলস হবে না তার কোনো মানে নেই, এবং হওয়া যে শুরু করে নেই সেটাও বলা যায়, নিশ্চিতভাবে বলা যায় না। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে আপনারা কি বললেন, যিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, তিনি বলে বসেন যে তিনি বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা। কি দরকার ছিল এটা বলার? কেন এটা নিয়ে তো ইট উইল বি কন্টেস্টেড, তো এইটা আপনি বলছেন কেন? তো এবং একজন সাংসদ তো বলেই বসলেন যে জনাব তারেক রহমানকে আমরা তাকে শিশু মুক্তিযোদ্ধা বলবো। তো এই জিনিসগুলো খুবই কিন্তু লিডিকুলাস ব্যাপার, হাস্যাস্পদ ব্যাপার, এই জিনিসগুলো তো দরকার ছিল না, কারণ আপনাদের তো অ্যাবসলিউট মেজরিটি রয়ে গেছে। তো এইখানে এই যে বললাম যে এগুলো সিমটমগুলো কিন্তু ব্যক্তি পুজোর দিকে যাচ্ছে, অর্থাৎ পার্সোনালিটি কাল্ট। তো এই জিনিসটা কিন্তু খুব ক্ষতি করে একটা সরকারের জন্য, সরকারে যারা থাকেন তাদের জন্য ভবিষ্যতে। এখন আওয়ামী লীগের ব্যাপারে আসি। আওয়ামী লীগ এখন বিএনপি আসার পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটাকে তারা আইনি বৈধতা দিয়ে দিল, অর্থাৎ তাদের নিষেধাজ্ঞা রয়ে গেল। এবং এখানে আরেকটা যোগ হলো, সেটা হলো যে তাদের পানিশেবল অফেন্স হবে যদি তারা কোনো কার্যক্রম করে, এখানটায় তাদেরকে শাস্তি দেওয়া যাবে। তো এই জিনিসটা কিন্তু অনেকের চমক, অনেকে মানে একটু ভেবেছিলেন যে এটা কী হলো। এটা আমরা তো জানতাম যে এটা অবশ্যই ভেরিফাইড না, এটা বলা যায় না, ঠিক না, কিন্তু অনেকে বলে যেটা, সেটি হলো যে এত তো মানে ভারতের ব্লেসিং নিয়ে এই সরকারটা গঠিত হয়েছে এবং সরকারের প্রধান এসছে। তো এখন কি করে এটা ভারতের বিরুদ্ধে এই কাজটা স্টেপটা নিল? ভারতের বিরুদ্ধে বলতে সেটা হলো যে আওয়ামী লীগকে কিন্তু ভারত তোষণ করে, তাকে পালন করছে এখন, এবং তাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। তো আওয়ামী লীগকে তো ভারত চাইবে যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হোক এবং তাদের কার্যবিধি, তাদের কার্যক্রম চালানোর মানে সুযোগ দেওয়া হোক। তো ঠিক তার উল্টোটা হয়ে গেল এটা। তাই সেই জন্য বলছিল যে এটা বোধহয় ভারতের সঙ্গে তাদের বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা অবনতি ঘটছে, কিন্তু আসলে এটাকে অন্যভাবে দেখার সুযোগ রয়ে গেছে। প্রথম কথা হলো যে ভারতকে কনভিন্স করার মতো যথেষ্ট উপাদান রয়ে গেছে, যথেষ্ট এক্সকিউজেস রয়ে গেছে, আর্গুমেন্ট রয়ে গেছে, সেটা হয়তো প্লেস করা হয়েছে দিল্লিতে। সেটি হলো যে তো আমাদের আওয়ামী লীগের তো অবস্থা, মানে আওয়ামী লীগকে তো মানুষ এখন অ্যাকসেপ্ট করবে না, বেশিরভাগ মানুষই তো তার বিরুদ্ধে, আওয়ামী লীগের কার্যবিধির বিরুদ্ধে। এবং তার প্রমাণস্বরূপ হয়তো কিছুদিন আগেও দেখা গেছে যে আদালত অফিস খুলতে গেছে এবং সেখানে মারামারি হয়েছে, গণ্ডগোল হয়েছে, ভাঙচুর হয়েছে। তো এই জিনিসগুলো তারা বলছে দেখো এখন করলে এটা ইজ নট দি প্রপার টাইম, রাইট টাইম না, এটা করা যাবে না, করলে তো অসুবিধা হবে, আওয়ামী লীগকে তো নেবে না, এবং তাতে তো লাভও হবে না, তারা তো আসলে এখানটা রিহ্যাবিলিটেট হচ্ছে না। তো এখন কিছু না অপেক্ষা করো, আমরা দেখি, আমাদের তো ওই যে সংখ্যাগরিষ্ঠতা রয়ে গেছে, আমরা ইচ্ছে করলে বিল এটাকে অ্যামেন্ড করতে পারি, নতুন আইন করতে পারি, তো থাক, একটু ফেভারেবল হোক, তারপরে আমরা এটা দেখব। তো এইভাবে কিন্তু এটাকে কনভিন্স করা যায়, অর্থাৎ ভারতকে বলা যায়, এবং হয়তো সেদিকেই সেভাবে গেছে। কিন্তু এখানে আসলে তার এখানে একটা বিএনপির পয়েন্ট অফ ভিউতে যেটা দেখা যেতে পারে সেটি হলো যে বিএনপির জন্য একটা ফর্মিডেবল থ্রেট, চ্যালেঞ্জ দেওয়ার মতো ক্ষমতা রাখে একমাত্র আওয়ামী লীগ। এটা বিএনপি ভালো করে জানে। বিএনপি ন্যাচুরালি চাইবে যে আমার এই 5 বছরের পরে আরও 5 বছর থাকবো, তো এখন আমি যদি আওয়ামী লীগকে এখানে এখন কাজ করতে দেই, তো সে তো কিছুদিন পরে আমার জন্য চ্যালেঞ্জ হয়ে বসবে, এবং এখন যদি কিছু না হোক, কিন্তু 5 বছর পরে তো আমার থাকবে না এই ক্ষমতা। তো এখন এরকম একটা ভয় থাকতে পারে। এখন হয়তো অনেকে মনে করতে পারেন কেন বর্তমান যে অপোজিশন আছে এরাও তো 5 বছরের মধ্যে ক্ষমতাশালী হবে, কিন্তু এটা একটু খুব মানে লাইকলিহুডটা খুব কম, নেই বললে চলে। কারণ দুটো কারণ আছে। সেটা একটা হচ্ছে যে এনসিপি তো অনেকটা মানে জন্মের শুরু থেকে তার বিরুদ্ধে যেভাবে প্রচারণা করা হয়েছে, তাকে অনেকটা মেইন করা হয়েছে, তাকে মানে অনেকটা বলা যায় যে পঙ্গু করে দেওয়া হয়েছে তাদেরকে।
তো এখন জামায়াতের ব্যাপার যেটা, সেটা হলো যে জামায়াত কিন্তু একটা মানে বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করা এবং এটা নিয়ে বাড়াবাড়ি করা, এটা বাংলাদেশের মানুষ চায় না। তো সেক্ষেত্রে জামাতের কিন্তু ওই গ্রহণযোগ্যতাটা ব্যাপক না। আর তার চেয়েও বড় কথা হলো যে জামাতের উপর কিন্তু ডেমোক্রেসিটা ঝুলছে মাথার উপরে। অর্থাৎ ওই যে একদিন না দুদিন আগেই একটা বিল পাস হয়ে গেল, সেটি হলো যে জামুক, অর্থাৎ মানে যেটা আমরা বলি যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, এই আইনটা এটা সংশোধিত আকারে মানে পাস হয়ে গেল। সেখানে জামায়াতকে তো ওই একটা মানে যে মুক্তিযুদ্ধের সময় যে অপরাধ করেছে সেই অপরাধের দায়ে তাকে দায়ী করা যেতে পারে, এবং এই সন্ত্রাস বিরোধী আইনের বলে তাকে নিষিদ্ধ করা যেতে পারে। যে আইন দিয়ে একে নিষিদ্ধ করা হয়েছে এই আওয়ামী লীগকে, সে একই আইন দিয়ে জামায়াতকে নিষিদ্ধ করা যেতে পারে। সুতরাং সেই ভয়টা জামাতের রয়ে গেছে। জামাত ঠিক বেশি একটা থ্রেট হতে পারে না, হতে সম্ভাবনা নেই। আরেকটা ব্যাপার হলো যদি জামাতের কিছু ক্ষমতা থেকেও থাকে এবং এর মধ্যে যদি আওয়ামী লীগ চলে আসে, তাহলে এখানটা ওকে দুটো ফ্রন্ট হবে, মানে তাকে ইয়েকে আমাদের বিএনপিকে যুদ্ধ করতে, তাকে দুটো ফ্রন্টে যুদ্ধ করতে হবে, জামাতের সঙ্গে বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। মানে যুদ্ধ বলতে আমি বলছি যে ভোটের জন্যে। তো এখন এইটা তো নিশ্চয়ই বাংলাদেশের বিএনপির জন্য এটা সুখের ব্যাপার না। তো এই সমস্ত কিন্তু কনসিডারেশনগুলো রয়ে গেছে, এবং এইগুলোর কারণে হয়তো বা এই যে আমরা যে পদক্ষেপটা দেখেছি, এই যে নিল কদিন আগে আওয়ামী লীগ ব্যাপারে বিএনপির, এই জিনিসগুলো কিন্তু ওটার একটা ব্যাখ্যা দিতে পারে। তবে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আমাদের যে সম্পর্কের ব্যাপারটা, এটা একটা খুবই সেন্সিটিভ ইস্যু, খুবই কমপ্লেক্স, জটিল ব্যাপার, এবং এখানে যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু সমীকরণটা পুরোপুরি বা আংশিকভাবে হলেও পরিবর্তন হতে পারে। আবারও দেখা হবে।